লোহার বিশুদ্ধতা, এই টপিকটা তুমি কি অনেক ভয় পাও? কালকে পরীক্ষা এই টপিকটা পারো না, অথচ তুমি জানো এই টপিকটা থেকে একটা প্রশ্ন চলে আসবে। মাত্র 2টা ম্যাথ করাবো, এই 2টা ম্যাথ তুমি যদি ভালো মতো শিখে নিতে পারো, তাহলে লোহার বিশুদ্ধতা এই টপিকটা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে এবং কালকে পরীক্ষায় তুমি লিখে আসতে পারবা। একদম সহজ টেকনিকে করাবো, সহজভাবে বোঝাবো। আগে যদি কখনো নাও করে থাকো, এটা তুমি ইজিলি বুঝতে পারবা। প্রথমে আমাদের কনসেপ্টটা দেখতে হবে যে লোহার বিশুদ্ধতার ম্যাথের কনসেপ্টটা আসলে কি। তোমার কাছে একটা নমুনা লোহা আছে, তোমার কাছে একটা নমুনা লোহা আছে। এই নমুনা লোহা 100% লোহা না, এই নমুনা লোহার মধ্যে ভেজাল থাকবে। নমুনা লোহার মধ্যে কি থাকবে? ভেজাল থাকবে। এবার ধরো এই প্রশ্নেই আমাদের উল্লেখ আছে যে নমুনা লোহার পরিমাণ 2 গ্রাম। তো এইটা যদি নমুনা লোহা হয় এবং এর পরিমাণ যদি 2 গ্রাম হয়, এই 2 গ্রাম লোহার মধ্যে 2 গ্রামে 2 গ্রামই লোহা না, এর মধ্যে কিছু লোহা আছে আর কিছু ভেজাল আছে। এখন যদি আমি এই লোহাটাকে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে দিই, কিসের মধ্যে দিই? সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে দিই, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে লোহা বিক্রিয়া করে আমাদের আয়রন সালফেট তৈরি করে। আচ্ছা, এবার এই আয়রন সালফেটকে আমরা সম্পূর্ণরূপে জারিত করতেছি কার সাথে? দেখো এখানে আমাদের K2Cr2O7 একটা দ্রবণ দিয়ে দিছে। K2Cr2O7 এর সাথে যখন আমি সম্পূর্ণরূপে জারিত করতেছি, তখন আমাদের 50 ml K2Cr2O7 এবং 0.1 মোলারিটি লাগতেছে। তো দেখো যখনই আমি এই আয়রন সালফেটকে একটা তীব্র জারক K2Cr2O7 এর সাথে জারণ করব, তখন অটোমেটিক এই জায়গাতে এটা আমার জারক হিসেবে ব্যবহার হবে, আর আয়রন সালফেট অটোমেটিক আমার বিজারক হিসেবে ব্যবহার হবে। তাহলে K2Cr2O7 আমার জারক, যেহেতু তীব্র জারক নিছি, আর এটা বিজারক। এখন জারক বিজারকের সাথে জারণ বিজারণ বিক্রিয়া কতটুকু হবে? ততটুকুই হবে যতটুকু আমার বিশুদ্ধ লোহা। যেটুকু ভেজাল সেটুকু তো বিক্রিয়া করবে না। তার মানে আমি যদি এই দ্রবণটা দিয়ে সম্পূর্ণরূপে আয়রনকে তোমার প্রশমিত করতে পারি বা জারিত করতে পারি, খেয়াল করো, এই দ্রবণটা দিয়ে সম্পূর্ণরূপে আমার আয়রনকে জারিত করতে পারি, তার মানে এই দ্রবণের সাহায্যে আমি যতটুকু আয়রন বের করব, ওটাই আমার অ্যাকচুয়ালি 2 গ্রামের মধ্যে আয়রনের পরিমাণ। যতটুকু আয়রন বের করব ওইটাই আমার অ্যাকচুয়ালি 2 গ্রামের মধ্যে আয়রনের পরিমাণ। তো এখানে জারক বিজারকের কনসেপ্টটা চলে আসে, আর জারক বিজারকের কনসেপ্টের মাধ্যমেই আমার এখানে লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে হয়। এখন তুমি বলবা ভাইয়া জারক বিজারকের কনসেপ্ট মানে কি? দেখো আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া পড়ছি, তার মধ্যে জারক বিজারকের কনসেপ্ট ছিল যে En অফ জারক ইজ ইকুয়ালস টু En অফ বিজারক। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার একটা বেসিক কনসেপ্ট, যে En অফ জারক ইজ ইকুয়ালস টু En অফ বিজারক। এটার মাধ্যমে তুমি ম্যাথ করতে পারবা। যারা মনে করবা যে ভাইয়া এই ফর্মুলা দিয়ে আমি যদি ম্যাথ করি তাহলে আমার ফুল মার্ক দেবে কিনা, অবশ্যই দিবে। বাংলাদেশে যারা কলেজের টিচার, ম্যাক্সিমাম কলেজের টিচাররাই এইসব ম্যাথ করার টেকনিকগুলো জানে। এগুলো আমরা 5-6 লাইনে খুব সুন্দর মতো করে ফেলতে পারবো। উত্তর মিললে আমরা ডেফিনেটলি ফুল মার্ক পাবো, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। তুমি জাস্ট বুঝে নাও জিনিসটা কি। তাহলে দেখো En অফ জারক ইজ ইকুয়ালস টু En অফ বিজারক মানে কি? যেহেতু আমি সম্পূর্ণরূপে জারিত করছি, যতটুকু পরিমাণ আমার জারক ব্যবহার হয়েছে ততটুকু পরিমাণই আমার তুল্য বিজারক ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার দেখো এই জায়গাতে আমাদের জারক হিসেবে কে ব্যবহার হচ্ছে? জারক হিসেবে ব্যবহার হচ্ছে KMnO4। বসাই দাও KMnO4, বসাই দাও KMnO4। বিজারক হিসেবে কে ব্যবহার হচ্ছে ভাইয়া? বিজারক হিসেবে আমাদের এখানে লোহা ব্যবহার হচ্ছে। কে ব্যবহার হচ্ছে? লোহা ব্যবহার হচ্ছে। এই দ্রবণে লোহা আমাদের কি আকারে আছে? এই দ্রবণে লোহা আমাদের আয়রন 2+ আকারে আছে। এখন যদি এর বিজারণ করতে হয়, আয়রন 2+ এর বিজারণ করতে হয়, মানে বিজারক হিসেবে ব্যবহার হইতে হয়। বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে না? আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ এ রূপান্তর হতে পারবে। আয়রন 2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ এ রূপান্তর হইতে পারবে, তখনই এ বিজারক হিসেবে কাজ করবে। তার মানে আয়রনের এখানে তুল্য সংখ্যা কত আসতেছে? 1। আয়রনের এখানে তুল্য সংখ্যা কত আসতেছে? 1। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া K2Cr2O7 এইটার জন্য তুল্য সংখ্যা কত? খেয়াল করে দেখো K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়, তো +6 থেকে +3 তে রূপান্তর হইতে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা। বলো তো এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা ক্রোমিয়াম আছে। একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমি যদি ক্রোমিয়াম সমতাকরণ করি, 2টা ক্রোমিয়াম 3 দুগুণা 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এখানে তুল্য সংখ্যা হচ্ছে 6। তাহলে সব সময় আমি মনে রাখবো, যদি আমি এই বেসিকটা নাও বুঝি, বেসিক ক্লাসে আমরা কিন্তু এটা দেখাইছি। এখন বেসিক ক্লাসে ধরে নিলাম তুমি জানো না, এটা আগে কখনো দেখো নাই, সমস্যা নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা K2Cr2O7 এ ক্রোমিয়ামের তুল্য সংখ্যা বা K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। আর যখন আমি এই আয়রনের বিশুদ্ধতা নির্ণয় করব,
আয়রনের বিশুদ্ধতা নির্ণয় করার সময় আমার আয়রন সালফেটের দ্রবণ তৈরি হবে, এই দ্রবণে আয়রন যদি বিজারক হিসেবে কাজ করে, এখানে আয়রনের তুল্য সংখ্যা হবে হচ্ছে 1, এইটা আমরা মাথায় রাখবো। তাহলে আমি এখন এই জায়গাতে বেসিক ক্যালকুলেশনে মানগুলা বসাইতে পারবো। KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 না, এটা হচ্ছে K2Cr2O7 ছিল, K2Cr2O7 ছিল, KMnO4 এর দ্রবণ নিই না, এটা K2Cr2O7 এর দ্রবণ নিছি। সো এখানে K2Cr2O7 এর যে দ্রবণ K2Cr2O7, K2Cr2O7 এর দ্রবণে দেখো K2Cr2O7 এর দ্রবণে K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। N কে ভাঙলে তুমি এখানে VS পাও, কি পাও? VS পাও। V মানে কি? V মানে আমার আয়তন। কিসের আয়তন? দেখো ওই যে K2Cr2O7 এর আয়তন। এখন এইটা লিটারে হবে, কেন? কারণ N কে ভাঙলে লিটারে পাওয়া যায়, N = VL × S। তো এটা লিটারে যখন হবে তাহলে এখানে লিটারেই বসাতে হবে। ওখানে আমার দেখো 50 ml আছে, 50 বসাবা, লিটারে করতে গেলে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। ইনটু S, S মানে কত? S মানে ঘনমাত্রা, ঘনমাত্রা ওখানে কত দেয়া আছে দেখো 0.1 মোলারিটি, বসাই দিলাম। ইকুয়াল টু, এখন তুমি ক্যালকুলেশন করবা, আয়রনের জন্য তুমি তুল্য সংখ্যা কত পাইছো? 1 পাইছো। আয়রনের N কে ভাঙলে তুমি W/M পাও, তুমি এখানে তুমি W/M বসাবা। M এর মান কত? আয়রনের জন্য M এর মান হচ্ছে 55.85। এইটা বসাইলে তুমি এখানে W এর ভ্যালু যখন বের করবা, W = আর গুণ করো 6 × 50 × 0.1 × 55.85 ডিভাইডেড বাই নিচে দেখো 100 × 1 আসে। এইটা ক্যালকুলেশন করলেই তুমি কতটুকু পরিমাণ আয়রনকে জারিত করছিলা সেটা পেয়ে যাবা। দেখো একটু ক্যালকুলেশন করে দেখি, 6 × 50 × 0.1 55.85 ডিভাইডেড বাই 1000, ক্যালকুলেশন করো, এখান থেকে রেজাল্ট আসবে 1.6755। তাহলে দেখো 2 গ্রাম লোহা ছিল, এই 2 গ্রামের মধ্যে আসল লোহার পরিমাণ হচ্ছে 1.6755। তার মানে আমি যদি এখন বিশুদ্ধতা বের করতে যাই, নিচে যাবে 2 গ্রাম, উপরে হচ্ছে 1.6755 ইন্টু 100%, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 100% ডিভাইডেড বাই 2, এটা আসবে হচ্ছে 83.7775%। তাহলে এটা হচ্ছে আমার বিশুদ্ধতা। তাহলে এখন ভেজালের পরিমাণ যদি বের করতে বলে কি করবা? বিশুদ্ধতা বের করার পর ভেজাল বললে 100 থেকে বিশুদ্ধতা বাদ দিবা, দিলে হচ্ছে ভেজাল পেয়ে যাবা। তাহলে এই ম্যাথটার বেসিকটা কি? এই ম্যাথটার বেসিক হইতেছে যে আমার কিছু লোহা আছে, এই লোহার মধ্যে ভেজাল আছে, আমি যখন কোন একটা জারক দ্রবণের সাথে বিক্রিয়া করাবো তখন শুধুমাত্র আসল লোহাই বিক্রিয়া করবে। আসল লোহা যদি সম্পূর্ণরূপে জারিত হয়, তার মানে এই দ্রবণের সাহায্যে আমি যেই লোহার ভর পাবো ওটাই হচ্ছে এই টোটাল ভেজালের মধ্যে লোহার পরিমাণ। তো আমি সেই টোটাল ভেজালের মধ্যে লোহার পরিমাণ বের করে ওই 2 গ্রামের থেকে বিশুদ্ধতা বের করছি। বিশুদ্ধতা বের করার সময় মোট ভর নিচে যাবে আর আসল ভর উপরে যাবে ইনটু 100%। এটা ক্যালকুলেশন করলেই তুমি বিশুদ্ধতা পেয়ে যাচ্ছ। ভেজাল বের করতে গেলে এবার 100 থেকে বিশুদ্ধতা বাদ দিলেই তুমি ভেজাল পাবা। ওকে, এটা গেল আমাদের K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দ্রবণ। এখন যদি আমাদের ম্যাথ আসে KMnO4 দিয়ে, তাহলে কিভাবে করব? দেখো এখানে বলছে যে আমাদের কাছে একটা নমুনা লোহা আছে, সেই নমুনা লোহার ভর হচ্ছে 1.5 গ্রাম, এটা অবিশুদ্ধ অবস্থায় আছে। এটাকে সালফিউরিক অ্যাসিড এবং KMnO4 এর দ্রবণের মধ্যে দিয়ে যখন আমরা সম্পূর্ণরূপে জারিত করছি, তখন জারণের সময় আমার KMnO4 এর পরিমাণ লাগছে 15 ml এবং 0.3 মোলারিটি। তো এখানেও সেম কাহিনী ঘটবে। আমি যদি আয়রনকে এই দ্রবণের মধ্যে দিই, তাহলে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে যে সে প্রথমত আয়রন সালফেটে রূপান্তর হবে। আয়রন সালফেট আমার বিজারক হিসেবে কাজ করবে, কেন? কারণ আমি এখানে তীব্র জারক হিসেবে KMnO4 নিছি। তার মানে এটা আবারও ডেফিনেটলি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া হইলে আমি আবারও En অফ জারক নিব ইজ ইকুয়াল টু En অফ বিজারক নিব। তো তুমি ম্যাথ করার সময় ডেফিনেটলি লিখবা, আমরা জানি En অফ জারক ইজ ইকুয়ালস টু En অফ বিজারক। এবার খেয়াল করো, জারকের জায়গায় আমার কোন জারক আছে সেটা লিখে দিতে হবে। জারক হচ্ছে KMnO4, এটা লিখে দিবা। En অফ বিজারক, বিজারকের জায়গায় তুমি বিজারক লিখবা। বিজারক হিসেবে আমরা কাকে ব্যবহার করতেছি? আয়রনকে ব্যবহার করতেছি। বাট এই দ্রবণে আয়রন কিন্তু আয়রন 2+ আকারে আছে, খেয়াল করো, আয়রন 2+ আকারে আছে। আয়রন 2+ যদি আমার বিজারক
হইতে হয়, তাহলে আয়রনকে ইলেকট্রন ছাড়তে হবে। আমরা জানি আয়রন 2+ ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে আয়রন 3+ এর রূপান্তর হতে পারে, এবং আয়রন 3+ এর রূপান্তর হলে সে বিজারক হিসেবে কাজ করে, তাই না? আয়রন 3+ এর রূপান্তর হলে সে বিজারক হিসেবে কাজ করে, তাহলে আয়রন 2+ থেকে আয়রন 3+ এ সে রূপান্তর হয়। এবার খেয়াল করো, আমার এখানে এবার তুল্য সংখ্যা বের করতে হবে। আয়রনের জন্য তুল্য সংখ্যা আমার 1 আসতেছে, KMnO4 এর জন্য তুল্য সংখ্যা কত? খেয়াল করো, KMnO4 এ যখন আমি তুল্য সংখ্যা বের করতে যাব, ম্যাঙ্গানিজের নরমাল জারণ মান হচ্ছে +7, ম্যাঙ্গানিজ বিক্রিয়া শেষে ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়, ফলে এখানে আমার ইলেকট্রনের আদান প্রদান কয়টা হয়? বেসিক্যালি এখানে আমরা 5টা ইলেকট্রন গ্রহণ করতেছি। 5টা ইলেকট্রন গ্রহণ করলে KMnO4 এর তুল্য সংখ্যা আমার আসে হচ্ছে 5। তাহলে KMnO4 এর তুল্য সংখ্যা আমি কত পাই? 5। আমি মনে রাখবো, নরমালি মনে রাখবো যে KMnO4 যেটা আছে এটা তুল্য সংখ্যা 5 হবে। 5 হইলে আমি এখানে তুল্য সংখ্যা প্রথমে 5 লিখব। n কে ভাঙলে আমি কি পাবো? n কে ভাঙলে আমি vs পাবো। v কিসে যাবে? লিটারে। v এর ভ্যালু দেখো 15 ml দেয়া আছে, ml কে লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইনটু s, s এর ভ্যালু কত আছে দেখো, ওই যে 0.3 মোলারিটি, বসাই দিলাম। এবার দেখো এই জায়গাতে আয়রনের জন্য তুল্য সংখ্যা কত আসবে? 1। আয়রনের পরে n কে ভাঙলে কি পাবো? w/m পাবো। w এর ভ্যালু আমি জানি না, বের করতে হবে। m মানে হচ্ছে আমাদের 55.85। ক্যালকুলেশন করো, এখান থেকে যদি এখন তুমি w এর ভ্যালু বের করো, আর গুণ করলে 5, 15, 0.3, 55.85 ডিভাইডেড বাই 1000, ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা। দেখো 5 ইন্টু 15 ইন্টু 0.3 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 1000, ক্যালকুলেশন করলে আমার এখান থেকে রেজাল্ট আসতেছে 1.256। এবার তুমি যখন বিশুদ্ধতা বের করতে যাবা, তাহলে বিশুদ্ধতা আসবে হচ্ছে, টোটাল লোহা আমার কত ছিল দেখো 1.5 গ্রাম, নিচে আসতেছে 1.5 গ্রাম, উপরে আসতেছে 1.2525 গ্রাম ইন্টু 100%, ক্যালকুলেশন করলে আমি বিশুদ্ধতা পেয়ে যাচ্ছি। তাহলে 1.25 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 100%, ক্যালকুলেশন করলে আমাদের এখানে বিশুদ্ধতা আসে হচ্ছে 83.33%। তাহলে ভেজালের পরিমাণ কত? 100 থেকে 83.33% বাদ দিলে আমি পাবো হচ্ছে ভেজালের পরিমাণ। 100 থেকে 83.33 এইটা বাদ দিলে আমি পাবো হচ্ছে ভেজালের পরিমাণ। তাহলে বুঝতে পারছি, সিম্পল জিনিস। আমার কখনো কখনো বিশুদ্ধতা জিজ্ঞেস করতে পারে, কখনো কখনো ভেজালের পরিমাণ জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা কি করব? আবার একবার একটু রিপিট করি। শুরুতে আমরা ম্যাথটার ফিনোমেনাটা বোঝার চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি এখানে ঘটতেছেটা কি, কি ঘটতেছে সেটা বোঝার চেষ্টা করলাম, বুঝে ফেললাম। এবার এখানে আমরা মাথায় রাখবো যে আমি যখন জারিত করতেছি তখন ডেফিনেটলি এখানে একটা জারক ব্যবহার হবে। জারক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় KMnO4 পাবো, আর না হলে K2Cr2O7 পাবো। KMnO4, K2Cr2O7 এই দুইটার ক্ষেত্রে আমার যদি কখনো এই দুইটার ভর ব্যবহার করতে হয়, তাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যেমন দেখো KMnO4 এর জন্য আমাদের ভর আসবে হচ্ছে 158, K2Cr2O7 এইটার জন্য আমার আসবে হচ্ছে 294। কখনো কখনো আমাদের n কে ভেঙে w/m এও যাইতে হতে পারে, ওই ভরের কথা বলে দিতে পারে। সম্পূর্ণ জারিত করতে এত ভর প্রয়োজন হয়। যেমন এখানে দ্রবণের কথা বলা আছে 0.3, আর তোমার হচ্ছে 15 ml এর কথা বলা আছে। সো যেদিকেই যাক তুমি ইজিলি ম্যাথটা মিলাইতে পারবা, জাস্ট তুল্য সংখ্যা যদি তুমি বের করতে পারো এবং পরবর্তীতে এই ভেঙে ভেঙে মানগুলা বসাই দিতে পারো। আশা করি ফুল জিনিসটা তোমাকে আমি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করতে পেরে থাকি তাহলে তো খুবই ভালো। এই ম্যাথগুলা জাস্ট এই টেকনিকটা ব্যবহার করবা, তুমি A to Z পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।